হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো দেখো, আজকে তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো, আজকে আমরা একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। তো স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আজকে যে তোমাদের WBCS পরীক্ষা বোথ প্রিলি এবং মেন্সের জন্য কিভাবে নোটস তৈরি করা যায়। দেখো, আমি জানি তোমরা কিন্তু শর্ট নোটস প্রত্যেকেই তৈরি করো অল্প স্বল্প, এবং শর্ট নোটস বা নিজের নোটস তৈরি করা কিন্তু দরকার। তার কারণ নোটস তুমি যখন তৈরি করবে কোনো বই দেখে পড়ে, সেই নোটসটা তৈরি করে যে থাকবে সেটা কিন্তু তোমাকে এন্ড মোমেন্টে রিভিশনের ক্ষেত্রে একটা খুব বড় ভূমিকা তৈরি করবে। তাই তোমরা যে বই পড়ো না কেন, বিশেষ করে প্রিলিতে তবু কী হয়, প্রিলিতে তোমরা হয়তো বিভিন্ন জায়গা থেকে অনলাইনে ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবে, অনেক সোর্স অ্যাভেলেবেল আছে। কিন্তু মেন্সের জন্য কী হয়, মেন্সের জন্য একটু ডিটেলসে পড়তে হয়, এবং তার জন্য আমাদের যে মেন বইগুলো, ফর এক্সাম্পল মাজিদ হোসেন, বা ধরো তোমার পুনাম দালাল ধাইয়া, বা তোমার নিতিন সিংহানিয়া, মানে এই যে বইগুলো, লক্ষ্মীকান্ত, এই যে বইগুলো, তো এই বইগুলো তোমাদের পড়তে হবে মেন্সের জন্য। প্রিলিমসের জন্য হয়তো ওই মোটা মোটা বই না পড়েও তুমি অনলাইনের পড়ে বা কোনো নোটস পড়ে বেরিয়ে যেতে পারো, কিন্তু মেন্সে ক্লিয়ার করতে গেলে তোমাকে কিন্তু এই বইগুলো পড়তে হবে। এবং এই বইগুলো কিন্তু তুমি এবার ধরো পড়লে, ঠিক আছে, পড়ে তুমি রেডি করলে, কিন্তু তুমি যদি শুধুমাত্র বইটা পড়েই রেখে দাও, সেখান থেকে যদি কোনো জিস্ট তৈরি না করো, তাহলে কিন্তু কি হবে, তাহলে কিন্তু যে সমস্যাটা দাঁড়াবে সেটা হচ্ছে এন্ড মোমেন্টে, মানে এখন যে টাইমটা চলছে, সাপোজ আমি বলছি আমাদের এখন যে টাইমটা চলছে কি, আমার হচ্ছে একই মাসে প্রিলিমেন্স পরপর পড়েছে, তাহলে অটোমেটিক্যালি কী হবে, আমি প্রিলিটা দেবো, প্রিলিটা দিয়ে তারপরে আমার লাস্টে হাতে যে সময় থাকবে সেই সময়টুকু আমার প্রিপারেশান সেম, কিন্তু প্রিলি আর মেন্সের জন্য তো একটু লেভেল আলাদা হয়। তাহলে প্রিলির আগে আমি সেই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করবো প্রিলির লেভেলের, তারপরে প্রিলিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কী করবো, সেখানে চেষ্টা করব যে আমি যদি পারি মেন্সের জন্য চেষ্টা করব কি, যে মেন্সের জন্য ওই যে কিছুদিন আমরা টাইম পাবো সেই টাইমের মধ্যে মেন্সটার জিনিসগুলোকে পুরো একবার রিভিশন করে নেবো, মানে পুরো আমি একবার জিনিসটা দেখে নেবো। তো এই যে পুরো জিনিসটা আমি জিস্ট করে দেখে নেবো, তার জন্য কিন্তু আমাদের কি করতে হবে, তার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই নিজেদের নোটস তৈরি করতে হবে, পার্সোনাল রিভিশন নোটস, শর্ট নোটস, যাই বলো না কেন, সেই নোটস কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে। নোটস যদি তোমাদের তৈরি না থাকে তাহলে কিন্তু তোমরা সেটা করতে পারে, ঠিকমতো রিভিশন করতে পারবে, কারণ অত মোটা মোটা বই তখন শেষে ওই 10 দিন বা 2 সপ্তাহের মধ্যে পুরোটাকে কমপ্লিট করা কষ্টকর। তো এখন পরীক্ষা যেহেতু সামনে এসে গেছে, তোমাদের আশা করছি হয়তো নোটস তৈরি আছে, কিন্তু যদি কেউ নোটস না তৈরি করে থাকে এখনও, ঠিক আছে, সাপোজ আমি বলছি এইবারে যারা প্রিলি পরীক্ষা দিচ্ছ, এইবারে যারা তোমার 2021-এর প্রিলি পরীক্ষাটা দিচ্ছ, এরপর যদি কোয়ালিফাই করে মেন্সে যাও, বা আমি তোমাদেরকে বলবো প্রিলি পরীক্ষাটা হওয়ার পর তোমরা চেষ্টা করবে মেন্সের জন্য প্রিপারেশান নিয়ে নেওয়ার, মানে তোমরা ধরো পরীক্ষা দিয়ে অ্যান্সার কি বেরিয়ে যায়, এখন অ্যান্সার কি মেলানোর পর তোমরা তো মোটামুটি ধরতে পারবে যে তোমার যদি 120+ বা 130+ যদি মার্কস পেয়ে যাই, তাহলে আমি শিওর শট কোয়ালিফাই করবো, সে আমার যতই ভ্যাকেন্সি কম হোক না কেন। আমি 100, সাপোজ আমি বলছি যে আমি যদি 130+ নাম্বার পাই, তাহলে আমার ভ্যাকেন্সি যতই কম হোক না কেন, আমি নিশ্চিত থাকতে পারি যে আমি প্রিলিমসে কোয়ালিফাই করব। তো সেটা আমরা, মানে সেটা অ্যান্সার মিলিয়ে নেওয়ার পরে তোমাদেরকে কী করতে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু নেক্সট মেন্সের জন্য প্রিপারেশান শুরু করে দিতে হবে, কারণ মেন্সের প্রিপারেশান কিন্তু একটু সময় সাপেক্ষ। অতএব ওটা হচ্ছে কবে পরীক্ষার ডেট দেবে, কবে কি হবে, সেটা নিয়ে বসে থেকে লাভ নেই। যদিও আমাদের এখন যা পরিস্থিতি চলছে তাতে এই বছরই আমাদের 2021-এর মেন্স হওয়ার সম্ভাবনা খুব কম, সেটা নিয়ে আমি পরে কথা বলবো, প্রিলিটা আগে হয়ে যায় তারপর আমি কথা বলবো যে মেন্সের 2021 কবে হতে পারে। তবে যা পরিস্থিতি চলছে এই বছর হওয়ার চান্স সব, কিন্তু তা সত্ত্বেও তোমাকে কিন্তু মেন্সের জন্য প্রিপারেশান চালিয়ে যেতে হবে, ঠিক আছে, কারণ মেন্স লেভেলের পড়া করলে কিন্তু তোমার আবার নেক্সট প্রিলির জন্য পড়া হতেই থাকবে। আর এমনিতে সত্যি কথা বলতে কি, শুধু যে মেন্সের জন্য দরকার হবে তাও নয়, তুমি যদি তোমার নিজের একটা শর্ট নোট বানাও বা বইয়ে হাইলাইটিং করে নিজের নোটস বানাও, সেটা কিন্তু তোমার প্রিলিতেও কাজে দেবে, ঠিক আছে, সেটা কিন্তু তোমার প্রিলিতেও কাজে দেবে। মেন বইটা পড়ে তুমি যদি নিজের একটা শর্ট নোট বানিয়ে রাখতে পারো, সেটা তোমার প্রিলিমেন্স দুটোতেই কাজে দেবে। এবং সবসময় মনে রাখবে, নিজের হাতে তৈরি করা নোটস কিন্তু বেস্ট নোটস হয়, ঠিক আছে। এখন কি হয়, আমাদের অবশ্যই স্টুডেন্টদের সবসময় অত সময় হয়ে ওঠে না, যে কারণে এখন অনলাইনে অনেক এডুকেটার এইসব বিষয়ে কাজ করে, যেমন আমাদেরও পেড কোর্স আছে, পেড কোর্সও আমরা কী করি, পেড কোর্সও আমি হচ্ছে ওই ধরনের বিভিন্ন বই এবং আরও কিছু বই, একটা বই থেকে তো সব কিছু পাওয়া যায় না, ওই বইটা এবং আরও বেশ কিছু বই দেখে আমরা নোটসগুলো তৈরি করি, তোমাদের পেড কোর্সে যে নোটস আছে সেই নোটসগুলো তৈরি করে তোমাদেরকে রেডিমেড ডেলিভার করে দিয়ে তোমাদের জাস্ট পড়তে হয়। সেটাও তোমরা করতে পারো, তার জন্য তোমাদেরকে আমাদের বা যে কোনো অন্য চ্যানেলের পেড কোর্সে যেতে হবে। কিন্তু কেউ যদি মনে করো আমি পেড কোর্সে না গিয়ে নিজের নোটস বানাবো, সে কীভাবে বানাবে, তার জন্য আজকে আমি কিন্তু তোমাদের জন্য এই টপিকটার উপর আলোচনা করবো যে এফেক্টিভ নোটস কীভাবে বানাতে হয়, ঠিক আছে। তো এবার এই বিষয়টা ডিসকাশন ভালো করে শুরু করা যাক।
ওকে। তো তোমাদেরকে আমি একটা কথা বলবো যে এই যে পয়েন্টগুলো আমি পয়েন্ট আউট করেছি এগুলো কিন্তু সব আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, কারণ আমাদের চ্যানেলে পেড কোর্সের যে নোটসগুলো আমি তৈরি করি সেই নোটসগুলো তৈরি করার সময় কোন কোন জিনিসগুলোকে মাথায় রাখতে হয় বা কীভাবে আমি তৈরি করি সেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে কিন্তু তোমাদের এই আমি ক্লাসটা নিচ্ছি এবং তোমাদেরকে এই পয়েন্টগুলো আমি কিন্তু বলছি। অতএব এই পয়েন্টগুলো কিন্তু খুব ভালো করে শুনবে, ঠিক আছে, খুব ভালো করে শুনবে এবং ভালো করে মাথায় গেঁথে নেবে। এখানে কিন্তু আমি তোমাদেরকে কোনো রেডিমেড নোটস দিয়ে দিচ্ছি না হাতে। রেডিমেড নোটসের জন্য তো অবশ্যই তোমাকে পেড কোর্সে যেতে হবে, কিন্তু কেউ যদি পেড কোর্সে না যেতে পারো, নিজে কীভাবে নোটস তৈরি করবে সেই জিনিসটা কিন্তু আমি তোমাদেরকে এখানে বলছি। এটা কিন্তু এই জিনিসগুলো কিন্তু কেউ বলবে না, ঠিক আছে, মানে নিজের কীভাবে নোটস তৈরি করে সেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে কোনো এডুকেটার কিন্তু তোমাকে চট করে এসে বলবে না যে এইভাবে নোটস তৈরি করা যেতে পারে। সবাই বলবে কি আমাদের নোটস আছে, সেই নোটস তোমরা করো, পারচেস করো পেড কোর্সে এসো। ওকে, এরকম কিন্তু কেউ, তবে এই জিনিসটা কিন্তু ভালো করে, খুব ভালো করে শোনো, এটা কেউ তোমাদেরকে বলবে না যে কীভাবে হচ্ছে ভালো করে প্রপার ওয়েতে নোটস তৈরি করা যায় বা সাইন্টিফিক ওয়েতে নোটস তৈরি করা যায়, ঠিক আছে। আর তার আগে একটা কথা বলো, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগছে এখনও অবধি, তো প্লিজ তোমরা কিন্তু লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমরা আমাদের চ্যানেলে কিন্তু এখন এই ধরনের স্ট্র্যাটেজিক ভিডিওর সঙ্গে সঙ্গে অন্যান্য এডুকেশনাল ভিডিও, এমসিকিউস ভিডিও এগুলো কিন্তু নিয়মিতভাবে আপলোড হচ্ছে, সেইগুলো কিন্তু তোমরা দেখো, সেগুলো আশা করি তোমাদের উপকারে আসবে। এবং প্লিজ তোমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমরা কিন্তু আমাদের এবং শেয়ার করো, কারণ তোমাদের কিন্তু এখন শেয়ারিং একটু কম হচ্ছে। এই সময় হচ্ছে খুব হাই টাইম, এই সময় তোমাদেরকে একদম ভালো করে প্র্যাকটিস করতে হবে, কিন্তু সেই হিসাবে সেই উদ্যমটাও তোমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি না। আমাদের যে মক টেস্টগুলো চলছে সেই মক টেস্টের মধ্যে, তো সেই জিনিসটা যেন না হয়। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কারণ তোমাদের লাইকে আমাদের কিছু যায় আসে না। তোমরা লাইক করলে না তো আমি কোনো টাকা পাবো, না তো তোমাদের কোনো টাকা খরচ হবে। সাবস্ক্রাইব করলেও সেম, কিন্তু কি আমরা মোটিভেশান পাই, যত তোমরা লাইক করবে তত কী হবে, আমরা মোটিভেশান পাবো এবং আমরা তখন আরও ভালো ভালো ভিডিওস তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করবো। ওকে, তো আজকে এবার মেন টপিকটা শুরু করা যাক। ওকে, তো দেখো, প্রথমত আমি তোমাদেরকে দিয়েছি যে ডুজ, মানে কি কি উপায়ে তোমাদেরকে নোটসগুলো তৈরি করতে হবে বা নোটসগুলো তৈরি করার সময় কোন কোন পয়েন্টগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু সব সাইন্টিফিক হয়ে এবং এগুলো সব মানে টেস্টেড, মানে এই পয়েন্টগুলোকে মাথায় রেখে আমি নোটস তৈরি করি এবং সেখানে কিন্তু স্টুডেন্টদের উপকার আছে, স্টুডেন্টদের ফিডব্যাক পাওয়া গেছে। সেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু আমি তোমাদেরকে এই পয়েন্টগুলো বলছি। প্রথমত হচ্ছে কি করবে, যে ইউজ ওয়ান লাইনার। যখন হচ্ছে তোমরা শর্ট নোটস তৈরি করবে, চেষ্টা করবে ওয়ান লাইনার ফরম্যাটে জিনিসগুলোকে তৈরি করা। ওয়ান লাইনার ফরম্যাটে জিনিসগুলো তৈরি করতে পারলে কী হবে, জিনিসগুলো কিন্তু অনেক বেটার, মানে অনেক ভালো মনে রাখতে সুবিধা হবে। বিশেষ করে প্রিলির জন্য তোমাকে কিন্তু ওয়ান লাইনেরই করতে হবে, তার কারণ মেন যে বড় থিওরিটা সেটা তোমার বইয়ে লেখা আছে, আমাকে সেখান থেকে যা জিনিসটা বের করে ওয়ান লাইনার হিসেবে জিনিসটা নোট ডাউন করে রাখতে হবে। নেক্সট হচ্ছে তোমাকে কী করতে হবে, ইউজ প্রপার হেডিং অ্যান্ড সাব হেডিং। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, হেডিং এবং সাব হেডিং। সাব হেডিং এবং হেডিং ইউজ করার সাইন্টিফিক কারণটা কি আমি তোমাদের বলে দিচ্ছি। যখন তোমরা জিনিসটা কী হবে রিভিশন করবে, রিভিশন করার পর ধরো তুমি, সাপোজ আমি বলছি তুমি তো জিনিসটা মানে মুখস্থ করেছো, মুখস্থ করে তুমি যখন মনে মনে জিনিসটা রিকল করার চেষ্টা করবে, তখন কি হবে দেখবে হেডিং এবং সাব হেডিংগুলো তোমার মাথায় প্রথমে স্ট্রাইক করবে। যে আচ্ছা, ফর এক্সাম্পল আমি বলছি যে তুমি বললে যে স্পেসিফিক মানে ফিচার্স অফ কনস্টিটিউশন, আমাদের সংবিধানের বৈশিষ্ট্য কী। সংবিধানের বৈশিষ্ট্যর ক্ষেত্রে দেবে প্রথমে তোমাকে কী করতে হবে, ওটা হচ্ছে হেডিং। তুমি মনে করলে যে আচ্ছা সংবিধানের বৈশিষ্ট্য কি, তুমি মনে করলে এই চ্যাপ্টারের মধ্যে তাহলে আমার প্রথমে কী আছে, আমার যে বিভিন্ন ফিচার্সগুলো আছে সেই ফিচার্সগুলোর মধ্যে এবার সাব হেডিংয়ের মধ্যে কী কী আছে, যে আমার হচ্ছে এগুলো হচ্ছে এটা রিটেন কনস্টিটিউশন, আমার কোন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টপিকগুলো নেওয়া হয়েছে, এখানে আমার হচ্ছে এর পার্টের মধ্যে আমার ফান্ডামেন্টাল রাইটস আছে, ফান্ডামেন্টাল ডিউটিস আছে, আমার ডিপিএসপিস আছে। এই সমস্ত পয়েন্টগুলো তোমার কী হবে, ধীরে 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 রিকল হতে শুরু করবে। বা সাপোজ আমি বলছি আর একটু ইজি ওয়েতে এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল তুমি হয়তো বসেছো কি অ্যানিম্যাল কিংডম ক্লাসিফিকেশান পড়তে বসেছো, তাহলে তো প্রথমে তোমার কী হবে, আচ্ছা অ্যানিম্যাল কিংডম প্রথমে আমি একটা ছক বানিয়েছিলাম, সেখানে আমি পুরো ভাগ করেছিলাম যে আমার অ্যানিম্যাল কিংডমে ভাগ আছে ভার্টিব্রাটা, নন ভার্টিব্রাটা। ভার্টিব্রাটার মধ্যে আমার এই ভাগগুলো আসছে, ভার্টিব্রাটার মধ্যে আমার হচ্ছে পিসেস, তারপর হচ্ছে আমার রেপটাইলস, আমার হচ্ছে অ্যাম্ফিবিয়ান, এইগুলো পরপর আসছে। ওদিকে আমার নন ভার্টিব্রাটার পার্টের মধ্যে এগুলো আসছে। নন ভার্টিব্রাটার মধ্যে প্রথমে সাপোজ আমি বলছি আমি একটা পার্ট এলাম পরিফেরার মধ্যে আমার হচ্ছে এইভাবে পরপর কী আছে, পরিফেরার নাম কেন হয়েছে, ঠিক আছে, তার কিছু বেসিক ফিচার্স আছে, কেন কী কী ফিচার্স তার মধ্যে দেখতে পাওয়া যায়, তার হচ্ছে সিমেট্রি কীরকম, অ্যাসিমেট্রি না বাইলেটারাল সিমেট্রি কীরকম, তার হচ্ছে মানে কী বলবো, সেটা তার হচ্ছে স্ট্রাকচারটা কীরকম, তার
কিছু কিছু এক্সাম্পল আমাকে মনে রাখতে হবে, এক্সাম্পলের সায়েন্টিফিক নাম আমাকে মনে রাখতে হবে। এইভাবে তুমি যদি একটা হেডিংয়ের মধ্যে পরপর সাব হেডিং ইউজ করতে থাকো, কী হবে, তুমি যখন রিকল করবে ওই সাব হেডিংগুলো দেখবে তোমার সাব হেডিংটা কী হবে, তোমার মাথায় কিন্তু প্রথমে স্ট্রাইক করবে, এবং যখনই সাব হেডিংটা তোমার মাথায় থেকে যাবে তখন অটোমেটিক্যালি কী হবে বলো তো, অটোমেটিক্যালি তুমি জিনিসটা আরও ইজিলি মাথায় রিকল করতে পারবে বা মনে রাখতে পারবে। এই জিনিসটা মাথায় রাখলে নেক্সট হচ্ছে ট্রাই নিট অ্যান্ড ক্লিয়ার হ্যান্ড রাইটিং। দেখো, নিট অ্যান্ড ক্লিয়ার হ্যান্ড রাইটিং, এবার বুঝতেই পারছো হ্যান্ড রাইটিং তো সবার ভালো হয় না, পার্সোনালি আমারও যেমন হ্যান্ড রাইটিং ভালো নয়। তো সেক্ষেত্রে তোমরা কী করতে পারো, শুধু চেষ্টা করবে যেন একটু পরিষ্কার হ্যান্ড রাইটিং হয়, যেন একটু ছাড়া লাইনগুলোর মাঝে একটু প্রপার গ্যাপিং থাকে, যাতে জিনিসটা তুমি পড়ে বুঝতে পারো। নাহলে তুমি দেখলে কি একদম লাইন ফাইন গ্যাপ দিচ্ছ না, নিজের মতো যা পেরেছো নোট ডাউন করেছো, তো কী হবে, পরে যখন তুমি খুলে বসবে তখন দেখবে নিজের তৈরি করা নোটসই নিজের পড়তে ইচ্ছে করছে না, বা নিজে বুঝতে পারছো না যে তুমি কীভাবে নোটস তৈরি করেছো। তো এমন তুমি গায়ে লিখে দিয়েছো, কোনো লাইন গ্যাপিং নেই, কিছু নেই। তো এই জিনিসটা, কারণ হাতের লেখার উপর তো তোমার কন্ট্রোল নেই, স্বাভাবিক ব্যাপার, হাতের লেখা তুমি তো এখন বসে সেটাকে ঠিক করতে পারবে না। হাতের এখানে তোমাকে কী করতে হবে, নিট অ্যান্ড ক্লিয়ার করতে হবে, মানে যেন মোটামুটি একটা পরিষ্কার জিনিস থাকে, যেন তুমি যখন খুলে বসবে সেটা যেন দেখে তুমি বুঝতে পারো যে আচ্ছা এখানে এই বিষয়ে লেখা আছে, এইভাবে আমি নোটসটা তৈরি করেছিলাম, এইভাবে আমি পড়বো। কারণ কী বলো তো, তোমার যদি জিনিসটা একটু যতই বলো, তুমি যখন পরীক্ষার আগে এমনিতেই মাথায় তোমার প্রচুর হেডেক, পরীক্ষার টেনশান, তার মধ্যে তুমি একটা নোটস খুলে নিয়ে বসলে, যেটা হচ্ছে পুরো মানে হজরলব হয়ে আছে, কোথায় কী আছে কিছু বুঝতে পারছো না, পরপর তুমি লিখে রেখেছো কী আছে, তখন তোমার নিজেরই মনে, এটা কী লিখেছি আমি তো কিছুই বুঝতে পারছি না, তখন কী বানিয়েছিলাম বুঝতে পারছি না কিছু। তো এই জিনিসটা তোমাদের মেনটেন করতে হবে, কিন্তু সেটাই যদি প্রপার একটা ধরো হেডিং সাব হেডিং মেনটেন করে জিনিস যদি খুব সুন্দরভাবে লেখা থাকে, নিজেরই লেখা, কিন্তু সেটা যদি একটু ভালো প্রপার অ্যারেঞ্জ হতে থাকে, তখন দেখবে তোমার নিজেরই পড়তে ইচ্ছে করবে, আরে এটা তো আমি বেশ সুন্দর করে, তখন তোমার কী মনে হয়, আমি তো এটার পিছনে সময় দিয়ে ভালো করে বানিয়েছিলাম, তাহলে এটা তো পরীক্ষার আগে একবার দেখে যেতেই হয়, এত খেটে যখন আমি নোটসটা বানিয়েছি। এই জিনিসগুলো কিন্তু একটা সায়েন্টিফিক ব্যাপার থেকে যায়। অতএব তোমাকে কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে নিট অ্যান্ড ক্লিয়ার হ্যান্ড রাইটিং। নেক্সট পয়েন্ট হচ্ছে ইউজ ইউর ওন সিম্পল ল্যাঙ্গুয়েজ। দেখো, কিছু কিছু বই থাকে, ফর এক্সাম্পল আমি বলছি পলিটির লক্ষ্মীকান্তের বইয়ের কিন্তু কিছু কিছু জায়গায় ল্যাঙ্গুয়েজ একটু কঠিন হয়, এটা কিন্তু ফ্যাক্ট। সেরকম সমস্ত বইয়েরই কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যাবে বইয়ের ল্যাঙ্গুয়েজটা একটু কঠিন হয়। অতএব যখন শর্ট নোট তৈরি করবে, কখনো কিন্তু ওই বইয়ের ল্যাঙ্গুয়েজটাকে হুবহু কপি পেস্ট করে দিও না। তুমি জিনিসটা পড়ে তুমি তো তুমি জিনিসটা বুঝতে পারছো, দরকার হলে তুমি অন্য কোনো কারো ক্লাস দেখতে পারো, বা যেখান থেকে তুমি জিনিসটা একটা আইডিয়া পাওয়ার পর তুমি যে সেন্ট্রাল আইডিয়াটা পেলে, সেই আইডিয়াটাকে নিজের ভাষায় নোট ডাউন করে রাখো, নিজের মতো করে, নিজের সহজ ভাষায়। দরকার হলে বাংলাতে নোট ডাউন করে রাখো, ইংরেজিতে নোট ডাউন করতে হবে তার কোনো মানে নেই। তুমি নিজের মতো যেটা বুঝলে সেটাকে তুমি বাংলা ভাষাতে নোট ডাউন করে রাখো। এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ল্যাঙ্গুয়েজ সবসময় সিম্পল হতে হবে, কারণ ল্যাঙ্গুয়েজ বেশি কঠিন হলে সেটা কিন্তু মনে রাখা তোমার পক্ষে কষ্টকর হয়ে দাঁড়াবে। এই জিনিসটা কিন্তু যেন মাথায় থাকে, মানে তুমি দেখে সেই সেম টু সেম বইয়ের ল্যাঙ্গুয়েজটাকে হুবহু কপি পেস্ট করে নোট ডাউন করে দিলে তাতে কোনো লাভ নেই। জিনিসটা পড়ে যেটা তুমি বুঝলে, এক পাতা পড়লে এক পাতার তোমাকে মনে রাখতে হবে, তুমি এক পাতায় যা পড়লে সেটা জিস্ট যেন তুমি যখন নোট ডাউন করতে বসছো সেটা যেন তোমার মোটামুটি হাফ পাতার মধ্যে চলে আসে, বা হাফ পাতার থেকেও কম জায়গার মধ্যে চলে আসে। নাহলে বইয়ের এক পাতা তুমি শর্ট নোট বানাচ্ছ, সেটাও তোমার এক পাতা, তাহলে কিন্তু কোনো লাভ নেই, সেটা শর্ট নোট হলো না, সেটা কাছাকাছি কপি পেস্ট হয়ে গেল। অর্থাৎ এই জিনিসটা যেন মাথায় থাকে, সবসময় নিজের সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, কারণ নিজের ল্যাঙ্গুয়েজ যদি তুমি ইউজ না করো, তোমার কিন্তু তাহলে নিজের মতো করে নোটস বানিয়ে কোনো লাভ নেই, কোনো উপকারে কিছু আসবে না। নেক্সট তোমাদের মাথায় রাখতে হবে যে ইউজ 2 to 3 ডিফারেন্ট কালার পেন অর ইউজ হাইলাইটার। এখানে তোমাকে কি করতে হবে, আমি বলো 3টে দরকার নেই, 2টো কালির তুমি পেন ইউজ করো, একটা হেডিং লেখা যেটা নর্মাল লেখার জন্য, আর একটা নর্মাল হাইলাইটার ইউজ করবে। হাইলাইটারও কিন্তু নর্মাল ওই সবুজ কালারের যে হাইলাইটার আছে ওটাই পারলে ইউজ করবে, কারণ মার্কেটে এখন লাল, নীল, বেগুনি, হলুদ অনেক রকম হাইলাইটার এসে গেছে, গোলাপি, অত রং বেরঙের হাইলাইটার ব্যবহার করার কোনো দরকার নেই। কারণ দেখো ওই আলটিমেট যে অরিজিনাল যে হালকা সবুজ রঙের যে হাইলাইটারটা হয় ওটাই বেস্ট, ওটাতেই সব থেকে ভালো হাইলাইটিং হয়, ওটাই সব থেকে ভালো। হাইলাইটার একটা ইউজ করবে আর 2টো কালির পেন ব্যবহার করবে, এটাই বেস্ট। তার বেশি হাবি জাবি করার কোনো দরকার নেই, ফালতু সময়ও তোমার নষ্ট হবে, আর তোমার ওটাতে কাজ কিছু হবে না। অতএব এই জিনিসটা যেন মাথায় থাকে, মানে নোটস তৈরি করতে, অনেকে দেখেছি নোটস তৈরি করতে বসে মানে এমন হয় সে একদম পুরো ডেকোরেট করতে বসে গেল, এই জিনিসটা যেন না হয়, ঠিক আছে? নিজের একটু ইমোশনকে একটু কন্ট্রোলে রাখবে। নেক্সট হচ্ছে ইউজ বিগার ফন্ট হচ্ছে মানে তোমার, এটা আমি ফন্ট বলতে, কেউ যদি তোমার কম্পিউটারে নোটস তৈরি করে নিজেদের, অনেকে থাকে কম্পিউটারে নোটস তৈরি করতেই পারো, বই থেকে কম্পিউটারে নোটস তৈরি করছো, এটা স্পেশালি তাদের জন্য বলছি।
তারা সবসময় কী করবে, লেখাগুলো যেন একটু বড় বড় হয়, মানে ফন্ট চেষ্টা করবে 18। আমি নিজে পার্সোনালি যখন নোটস তৈরি করে 18 ফন্ট ইউজ করি, হেডিংয়ের জন্য 20-22 ফন্ট ইউজ করি। বেশি ফন্ট ইউজ করলে বা তোমরা যদি লেখো, চেষ্টা করবে একটু যেন হাতের লেখাটা একটু বড় বড় হয়, মানে সে একদম পিঁপড়ে ছেড়ে দিলে যেরকম হয় এইরকম খুদি খুদি ওরকম লেখা না করলেই বেটার। এর একটা কারণ আছে, সায়েন্টিফিক রিজন আছে, আমি বলে দিচ্ছি। সবসময় মনে রাখবে, একটু বড় বড় লেখা আমাদের মনে রাখতে সুবিধা হয়। যে কারণে দেখবে যত ভালো ভালো বই আছে, তুমি দেখবে তো লক্ষ্মীকান্তের যে টাটা ম্যাকগ্রো-হিলের বইগুলো দেখবে সব থেকে বেস্ট। টাটা ম্যাকগ্রো-হিলের যত বই আছে, পুনম ধালাল থাইয়া, রেড্ডি, আমাদের হচ্ছে লক্ষ্মীকান্ত, যত বই আছে প্রত্যেকে দেখবে তো লেখাগুলো কত বড় বড় হয়। মাজিদ হোসেনের লেখা এই তো খুদি 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 লেখা, যেটা আমাদের বাংলা বইয়ের ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু তুমি ইংলিশ মিডিয়ামে দেখবে এনসিআরটির বই বলো বা টাটা ম্যাকগ্রো-হিলের বই বলো, দেখবে লেখাগুলো কত বড় বড়, বেশ গোটা 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 এরকম বড় বড় ফন্টের লেখা হয়। এর পিছনে একটা সায়েন্টিফিক কারণ হচ্ছে এটাই, যে বড় ফন্টের লেখা আমাদের মনে রাখতে সুবিধা হয়, যে কারণে বড় ফন্টের লেখা ইউজ করা হয়। তো তোমরাও চেষ্টা করবে যখন নোটস তৈরি করবে বেশি কার্পণ্য না করা, ঠিক আছে? কারণ ডায়েরি ফাইরি ইউজ করবে। ডায়েরি তো তোমার ধরো সবার বাড়িতে 1-2টো ডায়েরি তো থেকেই থাকে, এবার ডায়েরিগুলো পড়ে থাকে, ডায়েরিটা ইউজ করবে। তাহলে তোমাকে নাহলে বলবে স্যার দাম দিয়ে খাতা কিনে এত বড় বড় লিখে খাতা শেষ করে স্যার অত টাকা কোথায়, কিছু কিছু ছেলে বলবে। তো সেটা হচ্ছে করার দরকার নেই, ডায়েরি দেবে, ডায়েরিতেই নোটস তৈরি করবে। ডায়েরির পাতাগুলোও ভালো হয়, ডায়েরিগুলো প্রি বাইন্ডিং কন্ডিশনে এসে তোমার গুছিয়ে রাখতেও সুবিধা হবে, এদিক ওদিক ছিঁড়ে বেরিয়ে যাবে না। বা ডায়েরি সবার বাড়িতে আই থিঙ্ক 1-2টো ডায়েরি সবার বাড়িতে থেকেই থাকে, ডায়েরিগুলো পড়েই থাকে, ডায়েরিটাকে ইউজ করবে। নেক্সট হচ্ছে ইউজ প্লেন্টি ডায়াগ্রাম। তো ডায়াগ্রাম এটা সব সাবজেক্টের ক্ষেত্রে হবে না, বিশেষ করে বায়োলজি এবং জিওগ্রাফির ক্ষেত্রে তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। বায়োলজি এবং জিওগ্রাফির নোটস যখন তৈরি করবে তখন তোমাকে কিন্তু ভালো রকম নোটস, মানে ভালো রকম ডায়াগ্রাম, ভালো রকম সংখ্যায় ডায়াগ্রাম তোমাকে ইউজ করতে হবে। ডায়াগ্রাম এবং জিওগ্রাফির ক্ষেত্রে কি, জিওগ্রাফির ক্ষেত্রে ম্যাপ পয়েন্টিং, যতটা সম্ভব ম্যাপ তোমরা যেখানে পাবে ম্যাপগুলোকে নিয়ে ওখানে করে দেবে। দরকার হলে নিজে ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করে নোটসে করে দেবে, আঠা দিয়ে আটকে দেবে বা স্টেপল করে দেবে, বা এদিক ওদিক থেকে ম্যাপটাকে জোগাড় করার চেষ্টা করবে যে প্রপার ম্যাপটা কোথায় পাচ্ছি। এই জিনিসগুলো চেষ্টা করবে। বায়োলজির ক্ষেত্রে ডায়াগ্রাম তৈরি করা ইউজ করবে। এইগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি ল্যাপটপ হলে সুবিধা হয়, বাট সেটার একটা প্রবলেম আছে, তোমাদের বলে দিচ্ছি। এরপর দেখো আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দেখাচ্ছি যে কীভাবে নোটস তৈরি করতে। ফর এক্সাম্পল কেমিস্ট্রির নোটস, এটা দেখো হ্যান্ড রিটেন নোটস। হ্যান্ড রিটেন নোটস এখানে অ্যাকচুয়ালি রেজোনেন্স সম্বন্ধে বলা আছে, রেজোনেন্স তোমাদের সিলেবাসে নেই, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি। তো এখানে দেখো যে ইউজ করেছে সে দেখো 3টে কালি ইউজ করেছে, মানে অ্যাকচুয়ালি ইউজ করেছে অ্যাকচুয়ালি ইউজ করেছে মেন 2টো কালি, আর এই কালিটা একটা ইউজ করে। তো দেখো 3টে কালি, বেশি নয়, 3টে কালি ইউজ করেছে। মেন লেখাটা আছে ব্ল্যাক পেনে, তার সঙ্গে হচ্ছে ও কী করেছে দেখো এখানে সাইডে আবার হচ্ছে নিজেদের মতো করে ছোটো ছোটো পয়েন্ট বানিয়ে রেখেছে যে কী কী কোশ্চেন হতে পারে এখান থেকে। আর তারপর ডায়াগ্রাম সবই দেখো কালো কালিতে করেছে, শুধু মেন যে জায়গাগুলো আমাকে একটু মাথায় রাখতে হবে সেই জায়গাগুলো কী করেছে নিজেদের মতো করেও লাল কালিতে এবং সবুজ কালিতে ইউজ করা হয়েছে, ঠিক আছে? তো এইভাবে তোমাকে কী করতে হবে, বেশি হাবিজাবিতে না গিয়ে এরকম সিম্পল ওয়েতে তুমি নোটস তৈরি করো। এরকম সিম্পল নোটস হিসেবে তোমার মনে রাখতে সুবিধা হবে। বা এটা দেখো, এটাও তোমরা দেখতে পাচ্ছ একই রকমভাবে। দেখো এখানে কী করা হয়েছে, দুটো কালির পেন ইউজ করেছে আর 2টো হাইলাইটার ইউজ করেছে। হাইলাইটার তুমি একটা কালিরও ইউজ করতে পারো, এখানে 2টো কালির হাইলাইটার ইউজ করেছে। তো এখানে দেখো, এখানে খুব সুন্দরভাবে এইগুলো দেখো, দেখো এই যে হাতের লেখা দিচ্ছে, এটা এর হাতের লেখা যদিও ভালো, এখানে যে লেখাটা আছে হাতের লেখা খুব ভালো। তো এখানে কি হয়েছে, এখানে দেখো দেখো এটা হচ্ছে ডায়েরি বা ওই রকম রুল টানা কোনো খাতায় নোটস তৈরি করেছে। খুব সুন্দরভাবে দেখো ছাড়া ছাড়া হাতের লেখা করেছে, হাতে লেখা আছে এখানে। আর এখানে হচ্ছে আমাদের খুব সুন্দরভাবে প্রপার হেডিং আছে, তার মাঝে সাব হেডিং আছে, তার মাঝে দেখো অন্য কালিতে বক্স করেছে, হাইলাইটিং করেছে মেন পয়েন্টগুলো। তো এইভাবে তোমরা কি করতে পারো, এইভাবে তোমরা নিজেদের নোটস তৈরি করতে পারো। নেক্সট হচ্ছে, এবার দেখো আমি তোমাদের দেখাচ্ছি যে আমার যে নোটস, আমি যে নোটসগুলো তৈরি করেছি সেই নোটসগুলো কীভাবে হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বেশি হাবিজাবি কালার ইউজ করি না, তোমরা দেখতে পাচ্ছ আমি প্লেন কালো কালিতে ইউজ করেছি। এবার যেটা তোমাদের বলছিলাম ডায়াগ্রামের হচ্ছে কেন আমি বলি ডায়াগ্রাম বেশি করে ইউজ করতে। এখানে ফর এক্সাম্পল দেখো, এখানে এনভায়রনমেন্টের একটা পার্ট আছে বায়োডাইভার্সিটিতে, গামা ডাইভার্সিটি বলে একটা জিনিস আছে। এবার তোমরা যদি একটু ভিডিওটা পজ করে এই ডায়াগ্রামটা ভালো করে দেখো, ডায়াগ্রামটা ভালো করে দেখলে তোমরা একটা জিনিস বুঝতে পারবে যে এই ডায়াগ্রামটাই হচ্ছে সেলফ এক্সপ্লেনেটরি। মানে তুমি উপরের জায়গাটা না পড়েও শুধু যদি তুমি ডায়াগ্রামটা ভালো করে দেখো তাহলেই কিন্তু তোমরা মোটামুটি জিনিসটা ধরতে পারবে যে গামা ডাইভার্সিটি বলতে কী। এবং তারপরে তুমি যদি উপরে লেখাটা একবার পড়ে নাও, এটা তোমরা, আমি আর পড়ে সময় নষ্ট করছি না, তোমরা ভিডিওটা পজ করে একবার দেখে নিও, মানে জাস্ট আইডিয়াটা নিয়ে নিও যে কীভাবে করতে হয়।
তাহলে তোমরা দেখবে কি, তাহলে তোমরা দেখবে যে আমার জিনিসটা বুঝতে অনেক বেশি সুবিধা হচ্ছে। কিন্তু এই ডায়াগ্রামটা ছাড়া তোমরা শুধুমাত্র প্রথমে উপরে লেখাটা পড়ে দেখবে, তো দেখবে বুঝতে পারছো না কী জিনিসটা বলতে চাইছে। কিন্তু পড়ার পরে একবার ডায়াগ্রামটা দেখে নেবে বা একবার ডায়াগ্রামটা দেখে নিয়ে জিনিসটা পড়বে, দেখবে তোমরা খুব ইজিলি জিনিসটা বুঝতে পারছো। আর এই ডায়াগ্রামটা দেখো খুব সিম্পল, এটা তুমি যদি হাতে নোটস তৈরি করো, হাতে আঁকতেও বেশি সময় লাগবে না, খুব বেশি হলে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। কারণ তোমাকে তো সে একদম মানে সেই শিল্পকলার মতো করে ভালো করে নোটস তৈরি করতে হবে না, তোমার নোটস কেউ পড়বে না, তোমার নোটস তুমি নিজেই পড়বে, ঠিক আছে? অতএব বেশি কারুকার্য করার দরকার নেই। নেক্সট এখানে দেখো আমাদের অ্যানিম্যাল কিংডমের একটা পার্ট আমি এখানে ইনক্লুড করেছি, ফাইলাম প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিসে দেখো আমি তোমাদের এখানে কি বলেছি, আমি এখানে হচ্ছে আমাদের এর যে ট্রিপ্লোব্লাস্টিক হয়ে থাকে, প্লাটিহেলমিনথিস যে ট্রিপ্লোব্লাস্টিক হয়ে থাকে, ট্রিপ্লোব্লাস্টিক বলতে কি বোঝায় সেইখানে দেখো আমি একটা সুন্দর ডায়াগ্রাম অ্যাড করে দিয়েছি, যে আমাদের এইটা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক, এটার প্রস্থচ্ছেদে এইভাবে আমি বুঝতে পারছি যে এটা ট্রিপ্লোব্লাস্টিক। তো এইভাবে যদি তুমি ডায়াগ্রাম ইউজ করতে থাকো, বিশেষ করে বায়োলজিতে আর জিওগ্রাফিতে ডায়াগ্রাম ইউজ করলে কী হবে, ডায়াগ্রাম ইউজ করলে তোমাদের দেখবে জিনিসগুলো বোঝাতে অনেক সুবিধা হবে। এখানেও এগেন দেখো লেখার মাঝখানে আমি ছোটো ছোটো করে ডায়াগ্রাম ইউজ করেছি, এগুলো সব আমাদের পেড কোর্সের নোটসের আমি স্যাম্পল দিয়ে বোঝাচ্ছি, আমি এভাবেই নোটস তৈরি করি, ঠিক আছে? আমি ওই জন্যই বললাম যে আমি যেভাবে তৈরি করি সেটাই তোমাদের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি, যে কীভাবে নোটস তৈরি করতে হবে, এভাবে করতে পারো। এখানেও দেখো তুমি দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে কোন পয়েন্টের জন্য কোন ডায়াগ্রামটা আমি অ্যাড করেছি, সেটাকে আমি অ্যারো চিহ্ন দিয়েভাবে দেখিয়েছি। এবার আমি কম্পিউটারে তৈরি করেছি, তোমরা যখন হাতে করবে, হাতে করতে পারো বা ল্যাপটপে করতে পারো। তো হাতে যখন করবে সেখানে তোমরা চেষ্টা করবে হাতে একটু ড্র করে নেওয়ার, বা দরকার হলে ছবিটাকে, তোমার যদি বাড়িতে প্রিন্টার থাকে তাহলে তো খুবই ভালো, ছবিটাকে প্রিন্ট করে করে নিলে, এখানে আটকে নিলে, ঠিক আছে? একটু তো তোমাকে খাটতেই হবে, দেখো একটু না খাটলে তো ভালো নোটস তৈরি হবে না, ভালো কোয়ালিটির নোটস তুমি তৈরি করবে, ঠিক আছে? বা তুমি চাইলে হাতে একটু ডায়াগ্রামটা এঁকে নিতে পারো, নিজের বোঝার মতো ডায়াগ্রাম করলেই হলো। এরপরে লাস্ট পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে, এতক্ষণ আমি বললাম যে কী কী করবে, এরপর আমি বলবো কী কী করবে না, ডোন্টস। প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে ডোন্ট ওভার ডেকোরেট। বারবার করে বলছি, 5টা কালির পেন নিয়ে 10 রকমের হাইলাইটার দিয়ে এমন একটা জিনিস তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু তোমার যখন পড়তে বসবে তখন দেখবে বুঝতে পারছো না। তুমি যদি সাপোজ একটা বা দুটো কালির পেন ইউজ করো, তুমি ইম্পর্টেন্ট জিনিসগুলো লাল কালিতে, পুরোটা কালো কালিতে লেখা, ইম্পর্টেন্ট জিনিসগুলো লাল কালিতে লিখেছো, ইম্পর্টেন্ট জিনিসগুলো হাইলাইট করেছো, তাহলে তুমি পরীক্ষায় দেখতে, যখন রিভিশন করবে দেখতে পাচ্ছ এই লাল কালিতে হাইলাইটিং করা, যে লাল কালিতে লেখা বা হাইলাইটিং করা যে জিনিসগুলো আছে, এইগুলো হচ্ছে আমার মেন কি পয়েন্ট। যে তুমি 10 রকম কালিতে ভরিয়ে দিয়েছো, তখন তুমি খুঁজেই পাবে না যে কোনটা আমার কি পয়েন্ট, কোনটা কি, তখন ভাবে এতগুলো কালিতে কোনটা ইম্পর্টেন্ট, বসে থাকবে। যখন বানাবে খুব ভালো লাগবে, যে খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু যখন পড়তে বসবে আদৌ কাজের কাজ কিছু হবে না। এর একটা এক্সাম্পল দেখাচ্ছি, ক্লাসিক এক্সাম্পল অফ ওভার ডেকোরেটিং। দেখো ওভার ডেকোরেটিং, দেখো এখানে একটা পেজের মধ্যে কী আছে, শুধুমাত্র ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক সেলের পার্থক্য আছে। সিম্পল জিনিসটাকে কত রকমভাবে ডেকোরেট করে, প্রথমত তো এত ডেকোরেট করতে গেলে তোমার সময়ের 12টা বেজে যাবে, তাহলে একটা পাতা তৈরি করতে তোমার 1 ঘন্টা লেগে যাবে, কি আরও বেশি সময় লাগবে, ঠিক আছে? আর তারপরে তুমি যদি এত রকম কালি ইউজ করো, ঠিক আছে, এটা আমি তো বলছি তোমার আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে বেশ সুন্দর লাগছে জিনিসটা, কিন্তু যখন পড়তে বসবে তখন কী হবে, তোমার মনে হবে আরে এতগুলো কালিতে কোনটা কি। কিন্তু এখানেই সেম জিনিসটাকে তুমি যদি প্লেন কালো কালিতে লিখে মেন পয়েন্টগুলোকে তুমি ধরো হেডিংগুলোকে হাইলাইটিং করে দিলে, আর ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলোকে লাল কালিতে লিখে দিলে, তাহলে কী হবে, তাহলে তোমাদের জিনিসগুলো বুঝতে অনেক, মানে রিভিশন করতে অনেক বেশি সুবিধা হবে, অনেক বেশি এফেক্টিভ হবে। অতএব ডোন্ট ওভার ডেকোরেট। আমি কিন্তু আবারও বলছি, তোমার নোটস অন্য কেউ পড়তে আসবে না, তোমার নোটস তুমি নিজে পড়বে। অতএব বেশি সাজিয়ে গুজিয়ে গয়নাগাটি পরিয়ে নোটসকে সাজানোর কোনো দরকার নেই, সিম্পল ওয়েতে তৈরি করো, নিজের বুঝতে সুবিধা হবে। তোমার নোটস তো অন্য কেউ দেখতে আসছে না। আমি যে নোটস তৈরি করি সেটা সমস্ত স্টুডেন্টরা পড়ে, তা সত্ত্বেও আমি ওই নর্মাল 1-2টো হাইলাইটিং কালি ইউজ করেই নোটস তৈরি করি। তাহলে তোমাকে অত গুছিয়ে সাজিয়ে নোটস তৈরি করতে হবে, নিজের যাতে বুঝতে সুবিধা হবে, নিজের মতো করে নোটস তৈরি করবে। নেক্সট পয়েন্ট হচ্ছে ডোন্ট রাইট এভরিথিং, যেটা তোমাদের আমি বলছিলাম, যে নিজের ভাষায় সহজ করে লিখবে, মানে একদম নোটস তৈরি করতে বসে বইয়ের ভাষায় যা আছে হুবহু কপি পেস্ট, ওই জিনিসটা যেন না হয়। আর লাস্ট পয়েন্ট হচ্ছে ডোন্ট ইউজ ল্যাপটপ। এই পয়েন্টটা আমি অ্যাড করেছি তার কারণ, এটা আমি কাদের জন্য বলছি, যারা কোনোদিনও ল্যাপটপে নোটস তৈরি করেন তাদের ক্ষেত্রে বলছি। কেউ যদি এমন থেকে থাকো যে হয়তো ধরো 1 বছর বা 2 বছর হলো নোটস তৈরি করে অভ্যস্ত, তোমরা ল্যাপটপেই নোটস তৈরি করে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে নো প্রবলেম। কিন্তু কেউ যদি এমন থেকে থাকো, কারো হয়তো মনে হলো যে আমার এই ক্লাসটা দেখে এইগুলো দেখে তোমার মনে হলো যে আরে আমি তাহলে আমার কম্পিউটার আছে, আমি কম্পিউটারে নোটস তৈরি করব। কেন বলছি প্রবলেম হবে,
প্রথম যদি তুমি কম্পিউটার নোটস তৈরি করতে জিনিসটা দেখতে যতটা ইজি মনে হয় অতটা ইজি নয়। আমি নিজে তৈরি করি, আমি নিজে জানি। ঠিক আছে, প্রথম তোমাদের হ্যাঁ করতে পারো কখন, যখন হচ্ছে সাপোজ আমি বলছি এবারে ধরো 2021 প্রিলি কমপ্লিট হয়ে গেল, মেন্সের হাতে আছে আগে অনেকটা সময় আছে, তখন তুমি চেষ্টা করতে পারো আমি ল্যাপটপ ইউজ করব। কিন্তু তোমার হাতে যদি মাত্র 1 মাস 1.5 মাস বা 2 মাস 3 মাস সময় থাকে, কোনো মতেই ল্যাপটপ ইউজ করতে চাও না। ল্যাপটপে প্রথম হ্যাবিচুয়েট হতে সময় লাগবে, এবং তখন কী হবে, তোমার সময় অনেক বেশি চলে যাবে নোটস তৈরি করতে। হাতে লিখে তৈরি করার থেকে ওখানে বসে ল্যাপটপে নোটস তৈরি করতে অনেক বেশি টাইম লেগে যাবে। এই জিনিসটা তোমরা যদি কোনোদিনও করো বুঝতে পারবে। তোমার যদি অভ্যাস থাকে, ফর এক্সাম্পল আমি এখন করে করে হ্যাবিচুয়েট হয়ে গেছি, আমার কোনো ব্যাপার নেই, আমি চটপট ল্যাপটপে নোটস তৈরি করে ফেলতে পারবো। তোমার যদি অভ্যাস না থাকে না, আমি তোমাদের বলে দিচ্ছি, তোমার মনে হচ্ছে ইজি, তোমার মনে হচ্ছে আরে বই খুলবো, বই থেকে কপি পেস্ট করে বা নিজের ভাষায় টাইপ করে লিখে দেবো, এত ইজি নয়। যখন করতে পারবে হাজার রকম সমস্যার সম্মুখীন হবে তোমরা, অনেক রকম প্রবলেম হবে, ঠিকমতো তৈরি করতে পারবে না। অতএব বলছি যখন হাতে সময় থাকবে তখন ল্যাপটপ ইউজ করবে। নর্মাল হাতে যদি 2 মাস 3 মাস সময় থেকে ভুলেও ল্যাপটপে নোটস ইউজ করে, মানে ল্যাপটপ ইউজ করে নোটস তৈরি করার কথা মাথায়ও এলো না, হাতে লিখে নোটস তৈরি করবে। ঠিক আছে, এটা হয়তো কেউ করবে না, কিন্তু আমি বলে দিলাম, কারো কারো হয়তো বললাম না, এই যে এক্সাম্পলগুলো, এইগুলো দেখে তোমাদের মনে হবে আরে বা এত সুন্দর নোটস, তাহলে আমি তো কম্পিউটার তৈরি করতে পারবো, খুব ভালো। একদম ট্রাই করতে যেও না, হাতে যখন সময় থাকবে তখন ট্রাই করবে, তার না হলে কিন্তু এইসব জিনিসে তোমার ফালতু সময় নষ্ট হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। একটা ছোটো ক্লাসের মধ্যে আমি তোমাদের বুঝিয়ে দিলাম যে কিছু কিছু বেশি বেশি মানে বিশাল কিছু তোমাদের করতে হবে না, কিছু নর্মাল পয়েন্ট মনে রাখতে হবে। এই পয়েন্টগুলো মনে রেখে তুমি যদি নোটস তৈরি করো, একদম প্রপার সায়েন্টিফিক নোটস তোমাদের কিন্তু তোমরা তৈরি করতে পারবে। ঠিক আছে, বেশি আমি কমপ্লিকেটেড জিনিসে যাচ্ছি না, একদম আমি তো বলছি আমি নিজে যেভাবে তৈরি করি সেভাবেই তোমাদেরকে দেখালাম, মানে সেই এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে এই পয়েন্টগুলো শেয়ার করলাম, যে নিজের মতো করে নিজের ভাষায় বেশি ডেকোরেশন না করে 2-3টে কালি বা একটা হাইলাইটার ইউজ করে খুব সিম্পল সায়েন্টিফিক ওয়েতে নোটস তৈরি করবে। তাহলে দেখবে তোমাদের নোটসটা তৈরি করতে বেশি সময়ও যাবে না, এবং যখন রিভিশন করবে রিভিশনটাও দেবে কুইক রিভিশন হয়ে যাবে, খুব ভালো আউটপুট পাবে। ঠিক আছে, তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এগেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নেক্সট দিন আবার দেখা হবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।